সুমন ভাই এটা গিফট করেছে ভাই। কুমির ঘুরতেছে। হ্যাঁ, এখানে এক ছেলেকে ধরতে পারেনি। ইন্ডিয়া আর বাম পাশটা বাংলাদেশ। ইন্ডিয়া মুর্শিদাবাদ। খানপুরের আকাশে বাতাসে বইছে ঈদের আনন্দ। সেই আনন্দের সাক্ষী হতে এবং ভারত সীমান্তবর্তী গ্রাম চরখানপুরের ঈদ আয়োজন আপনাদের সামনে তুলে ধরতে ঈদের সকালে আমরা যাই খানপুরে। বৈরী আবহাওয়ায় খানপুরের মানুষদের এবারের ঈদ কেমন কাটছে এবং প্রতিকূল আবহাওয়ায় খানপুরে কিভাবে পৌঁছালাম তা জানতে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। বড়কুটি ঘাট থেকে একজন মাঝিকে নিয়ে আমরা চললাম নদীর দিকে। নৌকায় উঠতেই বাতাস যেন রূপ নিল ঝড়ে। মুহূর্তের মধ্যেই শান্তপদ্মা হয়ে উঠল উত্তাল। একদিকে নদীর ঢেউ বাড়তে শুরু করেছে, অন্যদিকে মাসুম ভাই নৌকার ইঞ্জিন চালু করতে পারছেন না। মেশিন কি স্টার্ট হবে? ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ হবে। ভাসতে ভাসতে তো আমরা চলে আসলাম একদম, মানে পাড় থেকে অনেক দূরে। এখন যদি স্টার্ট না ধরে আমরা তো পাড়েও ফেরত যেতে পারবো না। অনেক চেষ্টার পরে ইঞ্জিন স্টার্ট হলো এবং আমরা যাত্রা শুরু করলাম। নদীর মাঝামাঝি আসতেই নদীর ঢেউ যেন সাগরের ঢেউয়ে পরিণত হলো। আমাদের নৌকা অস্বাভাবিকভাবে দুলতে শুরু করলো। বিপ্লব, কি অবস্থা? হ্যাঁ? এরকম নদী কখনো দেখছো? বর্তমানে পদ্মা থাকে কুসুমের মতো কোমল, কিন্তু আজ কেন জানি হঠাৎ করেই ডাকিনী রূপ ধারণ করল। ভয় এবং শঙ্কা নিয়ে অবশেষে আমাদের নৌকা পাড়ে ভিড়ল। বন্ধুরা, আমরা এইমাত্র নৌকা থেকে নামলাম এবং এখন পায়ে হাঁটতেছি। একটু সামনে গিয়ে আমরা আজুল ভাই দেখা পাবো। আজুল ভাই মোটরসাইকেলে দাঁড়ায় আছে, এরকমই কথা আজুল ভাইয়ের সাথে হয়ে আছে আর কি। তো আমরা হাঁটতেছি, আর অলরেডি ঠান্ডা হয়ে গেছে শরীরের মধ্যে। ঠান্ডাতে দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে, এরকম একটা অবস্থা। বৃষ্টির মধ্যেই আজিজুল ভাই অনেকটা পথ এসেছেন আমাদেরকে নিতে। আজুল ভাই কষ্ট করে আমাকে নিতে আসছে আর কি, নদীর ধারে বৃষ্টির মধ্যে। বৃষ্টি হচ্ছে, আমি আসবো। প্ল্যান যদিও ক্যান্সেল করছিলাম। তো আজুল ভাই, খুব কষ্ট হয়ে গেল ভাই নাকি? কষ্ট তো হবে, অবশ্যই কষ্ট। এখানে মানে পাক্কা দাম দেখা কষ্ট না, তাই না? কষ্ট দিয়ে দিচ্ছে আপনারে নাকি? 4-5 টাকা নাইতে আজকে আপনাদের ঈদ দেখতে এসে আমি ফেসে গেছি আর কি, সাথে আপনারও ফাঁসাই দিলাম। আজ ঈদের দিন এবং বৃষ্টির কারণে কোনো বাইকই আসতে চাচ্ছিল না। বহু কষ্টে একজনকে রাজি করে নিয়ে এসেছেন ভাই। কোনো উপায় না দেখে এক বাইকেই 4 জন উঠে পড়লাম। একে তো বালি, তার উপরে বৃষ্টি পড়ে পলিমাটিগুলো পিচ্ছিল হয়ে গেছে। এই বন্ধুর পথে বাইক চলছে হেলে দুলে। কিছুটা আসতেই আজিজুল ভাই দেখালেন সীমান্ত রেখা। এই যে পতাকা উঠছে সামনে দিকে না, ওই যে সাদা যে ফ্ল্যাগ। হ্যাঁ গাছটা দিয়ে যাবেন দিয়ে ওরা। ও, এর আগে ওই যে ওখানে যে সাদা বাড়ি দেখা যাচ্ছে, ওটা ক্যাম্প। ক্যাম্প। ওই পাশ দিয়ে তো হচ্ছে নৌকা গেছিল এর আগে, যখন পানি বেশি ছিল। এই মুহূর্তে আমরা আছি ইন্ডিয়ার মধ্যে। আজিজুল ভাই এই মুহূর্তে জানালো যে এই জমিটা হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডারে, এবং এটা ইন্ডিয়া ছিটমহলের মধ্যেই পড়ে, যার জন্য এখানে চাষ করছিল ইনারা, এই খানপুরের লোকজন। কিন্তু বিএসএফ এসে পরে এখানে আর ফসল ফলাতে দেয়নি, যার জন্য এখন এই চাষ অবস্থাতে এই জমি পড়ে আছে। বহু জলকাদা মারিয়ে অবশেষে দেখা মিলল চরখানপুরের। বন্ধুরা, অবশেষে এই চরখানপুরের মাটিতে এসে পা রাখলাম। ফারাজের ওপর, ফারাজটা পার হয়েই তো খানপুর গ্রামে চলে আসলাম। চিন্তা করছিলাম যে এই আবহাওয়ার মধ্যে হয়তো আসতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট এসে পৌঁছাই গেলাম চরখানপুর। গ্রামে ঢুকে আমরা চললাম আজিজুল ভাইয়ের বাড়িতে। ভাবি সকাল থেকেই রান্না শুরু করেছে। আজিজুল ভাই গোসল করে আসতেই ভাবি আমাদের খেতে দিলেন ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি।
খাওয়া শেষ করে আজিজুল ভাই তৈরি হচ্ছেন নামাজের জন্য। ভাই পাঞ্জাবিটা তো ডবল লাগতেছে দেখতে। হ্যাঁ ভাই, এটা সুমন ভাই এটা গিফট করেছে ভাই। তাই না? এবারই দে। এবারে দে। পাঞ্জাবি পরে তৈরি হতেই ভাবি সুরমা নিয়ে হাজির। নিজ হাতে সুরমা পরিয়ে দিলেন আজিজুল ভাইকে। এ যেন কুড়ে ঘরে তাজমহলের ভালোবাসা। ভাই তৈরি হলে আমরা চললাম ঈদগাহের দিকে। গত দুদিন থেকে রাজশাহীতে বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য এবারের ঈদ মাঠ সাজানো হয়নি গত বছরের মতো। নামাজ শেষে কথা হয় এই এলাকার জনপ্রতিনিধির সাথে। তিনি জানান খানপুরের বর্তমান সমস্যা নিয়ে। এই জায়গাটা নেটওয়ার্কিং অবস্থা খুব খারাপ, আর বিদ্যুতের বিষয়টা বলা হয়েছে। তারপর সরকার থেকে একবার উদ্যোগ নিয়েছিল, শতভাগ বিদ্যুতায়নের একটা প্রকল্প ছিল সেই সময়। তো সেই সময় এই জায়গায় প্রত্যেকটা বাড়িতে একটা করে সৌর বিদ্যুৎ দেওয়া হয়েছে, যে কারণে এই বিদ্যুতের বিষয়টা তারা আমলে নেয় না। আচ্ছা। আর ওই নেটওয়ার্কের বিষয়টা, এখানে টাওয়ার স্থাপন করার জন্য আমি প্রত্যেকটা কোম্পানির অফিসে গেছি। তারা বলে যে সেই জায়গায় একদম বর্ডারের কাছে হওয়াতে তাদের একটা রেস্ট্রিকশন আছে। আচ্ছা। যে রেস্ট্রিকশনের কারণে তারা ওইটা এত কাছে করতে পারে না। আর এই জায়গাটাতে অন্যভাবে তারা নাকি এটা কভার করবে, এইভাবে তারা বলেছে। এখন বাকিটা দেখা যাক। আচ্ছা, মানে তারা বলছে এক কথায় কিছুটা বলতে গেলে যে সিম কোম্পানি বা মোবাইল টেলিকম কোম্পানি যারা আছে তারা দায় এড়ানোর মতো করে একটা কাজ করছে, যে আপনাদের বলছে যে দেব কি। এছাড়াও তিনি কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আরও বলেন, তাদের প্রতি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা আসে এই জায়গায়, আসার পর এই জায়গাটা এলাকার কালচারগুলো তুলে ধরে। কিন্তু একটি বিষয় দেখেন, আমাদের এই এলাকাটা প্রত্যন্ত হওয়ার কারণে এই এলাকার কিন্তু বাড়িঘরগুলো সেই রকম না। শহরের তুলনায় কিন্তু একদম খোলামেলা বাড়িঘর। এখানকার টয়লেটগুলো একদম খোলামেলা, মা বোনরা বাসায় থাকে, টয়লেটে তো যখন তখন যায়। ওপরে ড্রোন উঠলে সেটার বিষয়টা কিন্তু বুঝতে পারে না। আর আরেকটি বিষয়, মানে যে কোনো বাড়িতে যে কোনো সময় বাড়িটা দেখাতে যে হয় কি, ওই বাড়ির পুরা বাড়িগুলো যেহেতু খোলামেলা, সেহেতু বাড়িটা পুরাটাই উঠে যায়। এই জন্য অনেক ভিডিওতে অনেকে অনেক লজ্জা পায়। ভিডিওগুলো যখন ভাইরাল হয় তখন সবার হাতেই তো স্মার্টফোন হওয়ার কারণে ভিডিওগুলো যখন সবাই দেখে তখন জিনিসগুলো তারা খুব লজ্জা পায়। এই কারণে তারা অভিযোগ দিয়েছে, অনেকে অভিযোগ দিয়েছে যে এই বিষয়গুলো একটু দেখুন। ভিডিও করবে তারা ভালো, খুবই ভালো। এই এলাকাটা বিষয়ে মানুষের কৌতূহল অনেক। কারণ শহরের এত কাছাকাছি হওয়াতে এবং এত কিছু অনুপস্থিত থাকাতে এবং প্রত্যন্ত হওয়াতে এত মানে প্রত্যেকের আগ্রহ এই জায়গাটা তুলে ধরা। তো সেটা আমরাও চাই তুলে ধরুক, কিন্তু কয়েকটা বিষয় যাতে তারা মাথায় রাখে। তার মধ্যে ড্রোনটা যেন বাড়ির উপর দিয়ে না উড়ানো হয়, এটা একটা। আরেকটা বিষয়, কারো যদি সাক্ষাৎকার তো নিতেই পারে, সাক্ষাৎকার নেওয়ার সময় একটি বিষয় আমার অনুরোধ থাকবে প্রত্যেকের ওপরে। আমাদের এলাকাটা এমনিতেই আর্থিকভাবে খুব খারাপ না, প্রত্যেকের বাসায় যাই হোক কেউ কিন্তু কিনে খায় না। কিন্তু একটি সমস্যা আছে, প্রত্যেকে এই জিনিসটা উঠিয়ে ধরে যে এই এলাকার মানুষজন খুবই অসহায়, খুবই গরিব, ত্রাণ দিতে হবে তাদেরকে। বিশ্বাস করেন, এবারও ঈদে ভিজিএফ এর যে মাল দেওয়া হয়েছে, ভিজিএফ এর মাল নিতে যায়নি। 10 কেজি করে চাল দেওয়া হয়েছে, চালটা নিতে যায় না। কারণ এখান থেকে ইউনিয়ন পরিষদ, এখান থেকে শহর থেকে কাটাখালিতে হরিয়ান, এত দূর হওয়াতে খরচই ওঠে না এবং আগ্রহ নাই এগুলাতে। তাদের মৌলিক চাহিদাগুলো চাই, তাদের চাই চিকিৎসা, শিক্ষা, এই দুইটা অনুপস্থিত এই জায়গায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো আছে এখানে, যে কারণে এগুলা নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ চলছে। তাই সকলের, যতজন ইউটিউবার ব্লগার আছে, সকলের প্রতি আমার অনুরোধ যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যে একটি বাড়িতে খোলামেলা অবস্থায় ভিডিওটা করার সময় একটু মাথায় রাখবেন যে সেই বাড়িটা যেন শালীনতা বজায় থাকে। আর দ্বিতীয়ত, ড্রোনটা যেন বাড়ির উপর দিয়ে না উড়ানো। এই দুইটা বিষয় খেয়াল রাখলে আমার মনে হয় তাদেরও কোনো সমস্যা হবে না, আমাদেরও মানে সেফটিটা বজায় থাকবে। ঈদে সবচেয়ে বেশি আনন্দ করে শিশুরা, এখানেও তার ব্যতিক্রম হয়নি। ঈদের মাঠের পুরো এলাকা জুড়েই ছিল শিশুদের আনাগোনা। দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। গ্রামের সকল শিশুরা আজ তাদের পছন্দের জিনিস কিনতে নিজেরাই এসেছে। ঈদের নামাজ শেষ করে আমরা বের হই গ্রাম দেখতে। খানপুরের আজকে সবার কিভাবে ঈদ পালন করে?
এই যে এখন মানে আপনার ঈদ হয়ে গেল, এখন আপন আপন যে জায়গায় কাজ করা সেখানে আজকে দিনটা বর্তমানে উপস্থিত, হ্যাঁ মানে সব আরাম করা বুদ্ধি, হ্যাঁ মানে আরাম। আরাম করবে আজকে আজ সারাদিন আরাম করবে, হ্যাঁ কুটুম সাক্ষাৎ আসবে, বেড়াবে, দেখবে, শুনবে, আনন্দ ফুর্তি করবে। খানপুরের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে ভাই জানালেন পদ্মার এই অংশে নাকি কুমির দেখা যাচ্ছে। কুমিরও আছে, ঘড়িয়ালও আছে আমাদের এটাতে। মানে কুমির ঘোড়ে, আমি তো বলছি ঘড়িয়ালে কি আপনি কুমির কুমির আরে বলতেছেন? না ভাই, আমরা গাঙে থাকা লোক, কোনটা কুমির আর কোনটা বাইশাল আর কোনটা হলো কুমির আর কোনটা ঘড়িয়াল সব আমরা চিনি, না চিনা নাই। তাহলে বাইশাল হচ্ছে মদ্দা আর ঘড়িয়াল হচ্ছে মেয়ে। তাহলে হচ্ছে যে কুমির আর কুমির হচ্ছে আলাদা, কুমির হচ্ছে মানুষের সূত্রতা, বুঝতে পারছেন? কুমির ঘুরতেছে, হ্যাঁ, এখানে এক ছেলেকে ধরতে পারেনি। বলেন কি? কুমিরে কোনো উস্তাদ দেখে না, কুমিরে যাকে পাবে তাকে খাই নেবে ও। আর ঘড়িয়ালে মানুষকে লাড়ে না, যদি ওকে জ্বালাইলে ডিম পাইলে জ্বালাইলে ও মানুষকে খাম করে ফেলায়। কুমির হচ্ছে যে কত বড় কুমির দেখছেন? বিশাল বড় কুমির, মানে এইটা তো মোটামুটি এইটাতে মানে চ্যালেঞ্জে আমরা যখন এখান থেকে একজন ভিডিও করতে এসেছিল, এক মহিলা, হ্যাঁ আচ্ছা ভিডিও করে নিয়ে যে ওইটা ছেড়ে দিয়ে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল, আচ্ছা দিয়ে ওটা বলেছে যে ওটা মানে আপনার ওটা রিটায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ কুমিরের হিসেবে মোটামুটি মানে 4টে, হ্যাঁ, তার মধ্যে আমাদের এখানে আছে 2টে, আর ওই আপনার ওই যে পুলিশ লাইন তীবান্ধায়, তীবান্ধার নিচে ওখানে আছে 2টে। তো ওই 2টে ওখান থেকে চলে গেছে, ওটা নদী পাইছে কোন জায়গায় চলে গেছে 2টে। আর আমাদের এই 2টে কিন্তু বার হয়নি, এই দুটো এখানেই আছে। এখানে আছে, আর ঘড়িয়াল আছে মেলা। না ঘড়িয়াল থাক, ঘড়িয়াল আক্রমণ করে না, কিন্তু কুমির তো একটা বিপজ্জনক বিষয়। ওই আমাদের এখানে এখন পর্যন্ত মানুষকে লাড়েনি, কিন্তু মানে আচ্ছা। খাদ্য পাচ্ছে ও। ও, মেন কথা হলো যে পুরা খাদ্য পাচ্ছে, খাদ্য না পেলে কখন কোন ছেলেকে ধরে নিত। এই গ্রামে একসময় 2-1টি বাইক থাকলেও এখন তা বেড়েছে কয়েক গুণ। গ্রামের ছেলেরা এই মরুময় পথে দাপিয়ে বেড়ায় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, যেন তারা মরুর পাইলট। আজিজুল ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাংলাদেশের শেষ সীমানায়। এখন বর্তমানে আমি ইন্ডিয়ায়। আচ্ছা, মানে এই বর্ডার হচ্ছে যে এই তো বর্ডার একবার সুজাই, ওই যে পতাকা দেখা যাচ্ছে সুজা। এই আজিজুল ভাই আছে এখন ইন্ডিয়াতে, আর আমি শুভ হাঁটছি আজিজুল ভাইয়ের পাশে, আমি আছি বাংলাদেশে। মাঝখানের যে রোড সেটা হচ্ছে যে বর্ডার, এই পাশটা ওই পাশটা হচ্ছে আমার হাতের ডান পাশটা ইন্ডিয়া আর বাম পাশটা বাংলাদেশ। ইন্ডিয়া মুর্শিদাবাদ। হ্যাঁ, ইন্ডিয়া মুর্শিদাবাদ। আর আজিজুল ভাই এখন হাঁটছে ইন্ডিয়ার জমি দিয়ে, আর আমি হাঁটছি এখন বাংলাদেশের জমি দিয়ে। গ্রামের মধ্যে কিছুটা ঘুরে আমরা চলে আসি আজিজুল ভাইয়ের বাসায়। ভাইয়ের সাথে আমাদের কথা ছিল দুপুরের আগেই চলে যাব আমরা, কিন্তু ভাই আমাদের না খেয়ে আসতেই দিবেন না। শেষমেশ আমাদের আবার খেতেই হলো ভাইয়ের সাথে। খাওয়া শেষ করে আমরা দ্রুতই রওনা হলাম নদীর দিকে। আবহাওয়া আস্তে আস্তে আবার খারাপ হতে শুরু করেছে। বৃষ্টি নামার আগেই আমাদের ফিরতে হবে শহরে। আজিজুল ভাই আমাদের এগিয়ে দিতে আসলেন গ্রামের ফারাজ পর্যন্ত। কাঠবাঁশের তৈরি ব্রিজকে এই এলাকার মানুষ ফারাজ বলে। ভাইয়ের থেকে বিদায় নিয়ে আমরা ফিরতে শুরু করলাম। জানি না সামনে আবার কি প্রতিকূল অবস্থা বিরাজ করছে। বিপ্লব, ভাই বলেন। চরে এসে কেমন লাগলো? ভালো লাগলো, আসলে আমি তো কখনো এরকম চরে আসা হয়নি আমার আচ্ছা লাইফে, ফার্স্ট আপনার সাথে আসলাম, আর একবার আমার বন্ধুর সাথে গেছিলাম, তো ওখানে যেহেতু সেরকম এরকম ফিলিংস পাইনি। আচ্ছা, বাট আজকে বুঝতে পারলাম আসলে চর ভালো জায়গা, খারাপ না। ওখানকার মানুষজন যা বুঝলাম খারাপ না, আল্লাহর রহমতে অনেক ভালো। ঠিক আছে, কি আমারও ভালো লাগলো। নেক্সটে যদি আবার সুযোগ পাই ইনশাল্লাহ অবশ্যই আসবো। যাই হোক বন্ধুরা, এবার বিপ্লবের মতামত খুবই ভালো ছিল, কারণ গতবারে নিয়ে আসছিলাম আরেক ছোটো ভাইরে, তো সে বিপদে পড়ছিল, কারণ তখন এমন অবস্থা ছিল যে পুরো বালি আর বালি চারিদিকে। বাইক আসতে পারিনি এত দূরে, প্রায় আমাদের 2 কিলোর মতো হাঁটা লাগছিল, আর অনেক রোদ ছিল। আর এবার অনেকটা মানে এবার তো রোদই নাই, বৃষ্টির মধ্যে দিয়ে আসলাম, আপনারা দেখলেন। আর এখনও একদম ছায়া, কষ্টই হলো না, মনেই হচ্ছে না যে চরে আসছিলাম ঘুরতে। তো এই তো আজকের চর ভ্রমণ এরকমই ছিল। এখন আমরা হাঁটছি, নৌকাতে চড়ব এবং চলে যাব। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে বা নতুন কোনো চরে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।